নতুন নাটক করে রায়চৌধুরী বাড়িতে আবার ঢোকার চেষ্টা করলে ঈশিতাকে লাঠি দিয়ে মেরে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তমালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই অংশুমান রোহিতকে ফোন করে বলতে থাকে ওইদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তমালের যেরকম বিবরণ দিয়েছিলে, জামা কাপড়ের যে বিবরণ দিয়েছো সে অনুযায়ী নাকি সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওখানে যেতে হবে। তখন সবাই মিলে সেখানে যায়। ওইদিকে একজনকে পড়ে থাকতে দেখে সবাই। তখনই লাবু, পারমিতা আর ধানু কান্না করতে থাকে আর বলতে থাকে ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে এটা তমালি। তখন রোহিতও কাঁদতে থাকে আর বলতে থাকে অংশুদা, তুমি গিয়ে দেখো তো এটা তমাল কিনা। তখনই অংশু আস্তে আস্তে সেই লাশটার কাছে যায় আর গিয়ে যখনই সেই ডেড বডিটাকে এই পাশ করে, তখন তার চেহারা দেখে অংশু বলতে থাকে না না, এটা তো আমাদের তমাল নয়। তখনই রোহিত সহ সবাই খুশি হয়ে যায়। আর তখন লাবু বলতে থাকে মা কালী এত বড় অনর্থ কিছুতেই হতে দেবে না, কারণ ফুলকি তো সারাক্ষণ মা কালীর কাছে পড়ে আছে, প্রার্থনা করছে। না না, আমাদের আমাদের তমাল ঠিক আছে। তখন ধানু বলতে থাকে হ্যাঁ, আমার দাভাই ঠিক আছে। তখনই রোহিত বলতে থাকে তাহলে এখন কি করব দিদি। তখন পারমিতা বলতে থাকে তমাল নিশ্চয় কোথাও আছে, আমাদেরকে সেখানে খুঁজতে হবে। তখনই দেখা যাবে অংশুমান সুশান্তকে ফোন করে আর ফোন করে বলতে থাকে না সুশান্ত, এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা আমার শালার তমাল নয়, তবে এখানে একজন মারা গেছে, তুমি এখানে এসো। তখনই সুশান্ত জানায় যে তমালের ফোন নাম্বার ট্রেস করা হয়েছে আর সেই লোকেশন দেখাচ্ছে মন্দিরের কাছে। তখন এই কথা শুনে অংশু বলতে থাকে কি, লোকেশন পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে। তখন ফোনটা রাখলে রোহিত বলতে থাকে অংশুদা, তমালের খোঁজ পাওয়া গেছে? তখন অংশু বলতে থাকে হ্যাঁ, ও মন্দিরের এলাকায় নাকি দেখা গেছে। তখন ধানু বলতে থাকে হ্যাঁ, ওইদিকে তো মন্দির আছে, তাহলে চলো চলো, ছোটদা ভাই সেখানে যেতে পারে। এই বলে সবাই ছুটে যায় সেখানে। গিয়ে তমালকে খুঁজতে থাকে আর ডাকতে থাকে, কিন্তু তমালকে কোথাও খুঁজে পায় না। তারপরে দেখা যাবে হঠাৎ করে রোহিত দেখতে পায় তমালের মোবাইলটা পড়ে আছে। তখন রোহিত বলতে থাকে এই তো তমালের ফোন। তখন ধানু বলতে থাকে হ্যাঁ, এটাই তো ছোটদা ভাইয়ের ফোন, কিন্তু এখানে আসলো কি করে, আর ছোটদা ভাই বা কোথায়? তখন রোহিত বলতে থাকে ওর ফোনটা যখন এখানে, তখন ও অবশ্যই এখানে থাকবে, আমাদেরকে খুঁজতে হবে। ঠিক তখনই পারমিতা বলতে থাকে আচ্ছা, রুদ্রদার লোকেরা আবার তমালের কোনো ক্ষতি করে দিল না তো? এই বলে পারমিতা কাঁদতে থাকলে অংশু বলতে থাকে কি যে বলো না পারমিতা তুমি। রুদ্র রুদ্রবাবু এই এই কাজ কেন করবে? আর তমালকে মেরেই বা তার কি হবে বলো তো? শুধু শুধু এসব কথা ভেবো না তো। একদম না না, তমাল না ওনার শত্রু নয়, তাই উনি তমালকে অন্তত কিছু করবে না। চলো তমালকে খুঁজি। এই বলেই ওরা আলাদা আলাদা হয়ে সেই মন্দির চত্বরে খুঁজতে থাকে। এদিকে রোহিত, লাবু, ধানু সবাই মিলে তমালকে ডাকতে থাকে। তারপরে দেখা যাবে হঠাৎ করে লাবু চিৎকার করে ওঠে আর বলতে থাকে ভাই, তমাল। তখন ধানু আর রোহিত এগিয়ে আসে, এসে বলতে থাকে কোথায় তমাল? তখন লাবু বলতে থাকে ওই তো। তখন রোহিত দেখতে পায় যে ময়লার পাশে তমাল চুপ করে বসে আছে। তখন রোহিত গিয়ে তমালকে ধরে আর বলতে থাকে তমাল, তুই এখানে বসে আছিস কেন? তুই কেন এখানে বসে আছিস ময়লার ধারে? যারা নোংরা কাজ করছে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর তুই এখানে মুখ লুকিয়ে এখানে বসে আছিস কেন? তোকে তো ইচ্ছে করছে আমি মারি। তখনই তমাল কাঁদতে থাকে আর বলতে থাকে আমার কি হবে, কি হবে আমার? আমার যে আর সহ্য হচ্ছে না, আমার ভালো লাগছে না, আমি এখানেই ঠিক আছি। তখনই রোহিত বলতে থাকে দেখ তমাল, একদম বাড়াবাড়ি করবি না। তখনই ধানু আসে আর এসে বলতে থাকে ছোটদা ভাই, তোর হাত পা তো একদম ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে কেন তোর শরীর? তখন রোহিত বলতে থাকে তাই তো। তারপরে লাবু বলতে থাকে চল তো, ওই দিকটাতে আগুন আছে, ওই দিকটাতে যাই। তখনই ধানু সাথে সাথে অংশুকে ফোন করে বলতে থাকে ছোটদা ভাইকে পেয়েছি, তোমরা এখানে এসো। তখনই সবাই মিলে তমালের কাছে আসে আর তমালকে আগুনের কাছে নিয়ে শরীর গরম করার চেষ্টা করতে থাকে লাবু। তখনই রোহিত অবাক হয়ে যায় আর বলতে থাকে তোর তো দেখছি কোনো দিন দুনিয়ার কোনো খবরই নেই তমাল, কেন এরকম করছিস? তুই তো কারো কথাই দেখছি ভাবছিস না, তুই শুধু নিজের কথাটাই ভাবছিস, কেন এরকমটা করছিস বলতো? তখন লাবু বলতে থাকে ভাই, ওকে বকিস না, ওর কি দোষ? ও না চোখের সামনে যেটা দেখেছে সহ্য করতে পারেনি। কি বলবে বলতো? ওর দিদির কথা ভাবছে, ওর দিদির সাথে এত বড় একটা অন্যায় হয়েছে না। তখনই তমাল কান্না করতে থাকে আর বলতে থাকে কেন এরকম হলো দিদি বলতো, কেন এরকম হলো? এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল। ঈশিতা আমাকে এরকম করে ধোকা দিল, দুনিয়ার সবার কাছে আমার মান সম্মান সবকিছু শেষ করে দিল, সবকিছু। তখন এই বলে কাঁদতে থাকে তমাল। তখন রোহিত বলতে থাকে ওকে এই অবস্থায় বাড়িতে নেওয়া যাবে? তাহলে তো কাকিমণি পুরো ভেঙে পড়বে ওকে এই অবস্থায় দেখে। বৌদি, ওকে তোমার এখানে নিয়ে যাও, আমি ফুলকিকে বরং নিয়ে আসছি। দাঁড়াও, আগে কাকুমণিকে ফোন করে ওকে পেয়েছি সেটা বলে নেই।
ওইদিকে দেখা যাবে শানু ছটফট করতে থাকে আর কাবেরীও বসে আছে। ঠিক তখনই শানুকে ফোন করে রোহিত। ফোন করে বলতে থাকে, কাকুমণি, তমালকে আমরা পেয়েছি। তোমরা চিন্তা করো না। তমাল মেন্টালি একদম ভেঙে পড়েছে। তাই বৌদির ওখানে ওকে নিয়ে যাচ্ছি, বাড়িতে নেব না। তাহলে ঈশিতার স্মৃতি আরো মনে পড়বে। থাক, তার থেকে বৌদির এখানে গিয়ে গল্পগুজব করি। আমরা না ওকে সামলে নেব, তুমি চিন্তা করো না। তখনই শানু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ওকে পেয়েছিস তো, ঠিক আছে। এই বলে শানু ফোনটা রেখে দেয়। তখন কাবেরী বলতে থাকে, কি বললো ওরা? তখন শানু বলতে থাকে, তমালকে ওরা খুঁজে পেয়েছে, তুমি চিন্তা করো না। তখন কাবেরী বলতে থাকে, সব সময় আমার ছেলেটার সাথে কেন এরকম হয়? কেন? আর রুদ্র এরকম একটা কাজ করতে পারলো? তখনই শানু বলতে থাকে, আসলে কাবেরী, আমি সবসময় জানতাম যে রুদ্র স্বার্থপর। স্বার্থপর, নিজের স্বার্থ ভাবে। কিন্তু ও যে এতটা লম্পট, সেটা আমি কোনোদিনও ভাবিনি। তখন কাবেরী বলতে থাকে, আচ্ছা, এসব কিছুর মধ্যে কোনো কারসাজি নেই তো? তখন শানু বলে, আমি জানি না। আমি জানি না কিছু। বৌদির কাছে নিশ্চয়ই দাদা সবটা শুনেছে। দাদা কি রিয়াক্ট করছে কে জানে। আমি জানি না, আমার ভালো লাগছে না। তখন কাবেরী বলতে থাকে, রুদ্র কারো কথা ভাবলো না? আমাদের কারো কথা ভাবলো না রুদ্র? ওইদিকে দেখা যাবে রুদ্র রিকি আর ঈশিতাকে নিয়ে ফটোশুটের ওখানে আসে। তখন ঈশিতা বলতে থাকে, আচ্ছা রুদ্রদা, এখানে আমরা কেন এসেছি বলতে পারো? তখনই রুদ্র বলতে থাকে, এখানে ফটোশুট হবে। তারপর রিকি বলতে থাকে, আচ্ছা দাদা, তুই আপসেট আছিস ঠিক আছে, কিন্তু এরকম করিস না প্লিজ, চল বাড়িতে চল। তখন রুদ্র বলে, আমি আপসেট ছিলাম রিকি, এখন না আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। বাইরে গাড়ি আছে, তুই চলে যা তো। তখন রিকি বলে, আমাকে সবসময় তাড়াস কেন বলতো? তখন রুদ্র বলতে থাকে, সবসময় তুই তো ছোট, সবসময় সবকিছুতে থাকতে হয় না। তুই বরং বাড়ি যা, তুই বাড়িতে গিয়ে সবটা বলবো। এ বলে রিকিকে পাঠিয়ে দিলে ঈশিতা বলতে থাকে, আচ্ছা রুদ্রদা, আসলে কি করতে চাইছো সেটা ঠিক করে আমাকে বলবে? কেন আমরা এখানে এসেছি? তখন রুদ্র বলতে থাকে, আর একটু অপেক্ষা করো না। ঠিক তখনই দেখা যাবে শালিনী চলে আসে। আর এসে বলতে থাকে, রুদ্রদা আমি আসবো? তখনই শালিনীকে দেখে চমকে ওঠে ঈশিতা আর বলতে থাকে, ও ও কেন এখানে এসেছে? তখন রুদ্র বলতে থাকে, আরে তুমি চিন্তা করো না, আজকে শালিনী আর আমার একটু ফটোশুট হবে। তুমি না এগুলো নিয়ে ভেবো না। তখনই সীতা বলতে থাকে, মানে কি বলছো তুমি? তুমি আমাকে বুঝিয়ে বলবে সবটা? তখন শালিনী বলতে থাকে, আচ্ছা রুদ্রদা, ফটোশুটটা কি করবে? আমি কিন্তু চলে এসেছি। তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ হবে। আসলে ঈশিতা, আমি আর শালিনী এখন কিছু ছবি তুলবো, ফটোশুট করব। এরকম ভাবে যেন আমাদের দেখলে মনে হয় যে আমরা প্রেম করছি, একটু ঘনিষ্ঠ হয়ে। বুঝতে পেরেছো? তুমি না সেই ছবিগুলো নিয়ে রায়চৌধুরী বাড়িতে, বিশেষ করে তমালকে দেখাবে আর বলবে যে রুদ্রদা আসলে আমাকে ঠকিয়েছে, আমার সঙ্গে নয়, ওনার সম্পর্ক ঈশিতার সঙ্গে। বুঝতে পেরেছো? আর তুমি ফুলকিকেও বিশ্বাস করাবে, লাবুকেও। এমনকি সবাই বিশ্বাস করেও নিতে পারে। তোমাকে না ওই বাড়িতে পাকাপাকি ভাবে ঢুকতে হবে। তখন ঈশিতা বলতে থাকে, কি বলছো তুমি এসব? কি বলছো? আর ও কেন রাজি হচ্ছে? তখনই শালিনী বলতে থাকে, শোনো ঈশিতা, আমি না রাজি হয়েছি শুধুমাত্র রোহিত আর ফুলকিকে শেষ করব বলে। বুঝতে পেরেছো? আর তোমাকে না ওই বাড়িতে পাঠানো হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। তাই প্লিজ এরকম করো না। আচ্ছা রুদ্রদা, ফটোশুটটা কি হবে? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ হবে। তখনই ওরা চেঞ্জ করে ফটোশুট করতে থাকে। যা দেখে ঈশিতা চমকে যায় আর মনে মনে বলতে থাকে, এই সাতচুন্নিটাকে না একদম সহ্য হচ্ছে না। ফুলকি না একদম ঠিক নাম দিয়েছে, সাতচুন্নি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।